হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের আমি অম্ল ক্ষারকের দুটো ক্লাস করিয়েছি। প্রথম ক্লাসে কিছুটা বুঝিয়েছি, দ্বিতীয় ক্লাসে কিছুটা বুঝিয়েছি। আজকে থার্ড ক্লাস এবং ডেফিনেটলি ফোর্থ ক্লাসও কিন্তু আসবে। আজকের ক্লাসের নামটা আমি দিয়েছি পিএইচ এন্ড অম্ল ক্ষারক নির্দেশক। এই পিএইচ এবং অম্ল ক্ষারক নির্দেশক যে জায়গাটা, অনেক অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা বুঝতে পারো না, এবং এলবি টেকনিশিয়ান, জেই, এনটিপিসি এই তিনটে এক্সাম এবং গ্রুপ ডি তে ভরে ভরে এখান থেকে প্রশ্ন এসেছে, তাই এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা করব মেইনলি ওয়াইসিটির যে এমসিকিউ গুলো রয়েছে, সেই এমসিকিউ গুলো কিন্তু আজকে আলোচনা করব খুব ভালোভাবে। পিএইচ এবং অম্ল ক্ষারক যে নির্দেশক সেইগুলো কিন্তু আলোচনা করব খুব ভালোভাবে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা এখনো লাইক করেনি তারা অবশ্যই লাইক করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে। চলো শুরু করার আগে এইগুলো আমি তোমাদের দেখিয়েছিলাম, অর্থাৎ এইগুলো তোমাদের হয়ে গেছে। এই যে এখানে পিএইচ, আজকে কিন্তু পিএইচ সম্পর্কেই তোমাদের জানবো, ঠিক আছে? তো আর একটা কথা তোমাদের লাস্ট আমি বলবো, সেটা হচ্ছে এটা যে যারা আমাদের ব্যাচে এখনো ইনক্লুডেড হওনি, যারা ভাবছো যে সোমনাথ স্যারের কাছে পড়বে বা সায়েন্সের ব্যাচ বা একটা এনটিপিসির ফুল ব্যাচ চাও, তারা তাদের জন্য ব্যাচ যেটা প্রাইস রয়েছে আমি একটু বলে দিই। সায়েন্সের ব্যাচের প্রাইস রয়েছে 999 টাকা। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। চলো বেশি কথা না বলে শুরু করবো আজকের ক্লাস। এই ক্লাসগুলো আগের দিন আমি করিয়েছি, তোমরা চাইলে পার্ট 2 তে গিয়ে দেখে নিতে পারো। এর পিডিএফ পেতে আমার টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে যাবে, সেখানে তোমরা পিডিএফ পাবে। আজকে আমি এখান থেকে ক্লাসটা শুরু করব। কি বলেছে দেখো, যদি কোনো দ্রবণ নীল লিটমাস কাগজে রং লালে পরিবর্তন করে তবে ওই দ্রবণটির পিএইচ কত হবে। আমি বারবার এই ধরনের প্রশ্ন আলোচনা করেছি তোমাদের সামনে, যে নীল লিটমাসকে লালে পরিণত করেছে, তাহলে নীল থেকে যদি লাল করে তাহলে কি হবে না, নীল থেকে যদি লাল করে ডেফিনেটলি আমি বলবো তার পিএইচটা কিন্তু 7 এর থেকে বেশি, অর্থাৎ সেটা অ্যাসিডিক ইন নেচার বা সেটা অ্যাসিড, ঠিক আছে? কারণ পিএইচ স্কেলের যে মানটা, সেই পিএইচ স্কেলের মানটা কত না, পিএইচ স্কেলের মানটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। তাহলে একটা পিএইচ স্কেলের মান কত, পিএইচ স্কেলের মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। এবং এই যে নিউট্রাল যে পিএইচটা রয়েছে, নিউট্রাল পিএইচ এর মান কত, নিউট্রাল পিএইচ এর মান হচ্ছে 7। তাহলে 0 থেকে 14 পর্যন্ত আমরা পিএইচ পাবো, এবং নিউট্রাল ভ্যালুটা কত, নিউট্রাল ভ্যালুটা ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 7 হচ্ছে এটা নিউট্রাল হয়। 7 থেকে নিচে হলে এর পিএইচটা কি হবে, এটা অ্যাসিডিক হবে, এবং 7 এর উপরে হলে সেটা বেসিক হবে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। কি বলছে, নিচের কোন দ্রবণের হাইড্রোজেন আয়ন ঘনত্ব সর্বোচ্চ? দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং এনটিপিসি পরীক্ষাতে এসেছে, 2021 রিসেন্ট পরীক্ষাতে এসেছে। ব্যাপারটা হলো, যখন তোমার এই যে পিএইচ স্কেল, এই পিএইচ স্কেল যখন 0 থেকে তুমি 14 এর দিকে যাচ্ছ, তো এইচ প্লাস আয়নের ঘনত্ব কি হবে, এইচ প্লাস আয়নের ঘনত্ব কিন্তু 7 এর পর পরপর পরপর কমতে থাকবে, বা 0 থেকে পরপর কমতে থাকে। কারণ কোনো একটা দ্রবণে যদি এইচ প্লাস আয়ন বেশি থাকে, তখন আমি তাকে কি বলি, তখন তাকে আমি বলি যে সেটা হচ্ছে বেশি অ্যাসিডিক দ্রবণ, তাই তো? তাহলে দেখো আমরা যদি বলি যে 7 থেকে যদি কম হয়, 7 থেকে যদি কম হয়, তাহলে আমি তাকে কি বলবো, 7 থেকে যদি কম হয় তখন তাকে আমি কি বলবো, তখন তাকে আমি বলছি অ্যাসিডিক, তাই তো? তাহলে 7 এর যদি কম হয় তখন তাকে আমি অ্যাসিডিক বলি। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে এইচ প্লাস আয়ন ঘনত্ব বেশি হলে সেটা অ্যাসিডিক হয়, তার মানে ডেফিনেটলি তার পিএইচটা 7 থেকে অনেকটা কম হবে, অর্থাৎ যত কম হবে 7 এর থেকে তত তার এইচ প্লাস আয়নের ঘনত্ব তত বেশি হবে। আর যত 7 এর থেকে বেশি হবে, এইচ প্লাস আয়নের ঘনত্ব কম হবে, ওইচ মাইনাস আয়নের ঘনত্ব বেশি হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি পিএইচ 8 হবে না, কারণ পিএইচ 8টা 7 এর থেকে বেশি, এখানে এইচ প্লাস আয়নের ঘনত্ব অনেকটাই কম। পিএইচ 5, পিএইচ 4, তাহলে সব থেকে বেশি হচ্ছে দেখো পিএইচ 4, কারণ পিএইচ 4টা হচ্ছে 7 এর থেকে সব থেকে কম, এখানে যে লিস্টেড ভ্যালুটা দেওয়া রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সর্বোচ্চ হবে পিএইচ 4 এর ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। বলছে নদীর জলে পিএইচ এর মান যদি ড্যাশ হয় তাহলে তার জল অ্যাসিডিক বর্জ্য দ্বারা দূষিত বলে মনে করা হয়। তাহলে বোঝো যে অ্যাসিডিক বর্জ্য দ্বারা দূষিত মনে করা হচ্ছে মানে কি, মানে তার জলটা অ্যাসিডিক ইন নেচার। তাহলে জলটা যদি অ্যাসিডিক ইন নেচার হয় তবেই তো আমি মনে করব যে নদীর জলে হচ্ছে অ্যাসিডিটির পরিমাণটা বেশি রয়েছে। তাহলে পিএইচটা ডেফিনেটলি অ্যাসিডের মানে হতে হবে। তাহলে পিএইচটা কত হতে হবে না, পিএইচটা 7 এর নিচে হতে হবে, ঠিক আছে? দেখো এখানে কিন্তু বলে দিয়েছে শূন্য। শূন্য মানে কি, প্রচুর অ্যাসিডিক, কিন্তু অ্যাসিডিক বর্জ্য দ্বারা দূষিত বলে মনে করা হয়, ডেফিনেটলি উত্তর হয়ে যাবে 7 এর নিচে। একদম শূন্য কিন্তু হবে না, শূন্য মানে হাইলি অ্যাসিডিক। হাইলি অ্যাসিডিক তো হবে না, অ্যাসিডিক বর্জ্য দ্বারা দূষিত বলে মনে করা হয়, তার মানে 7 এর নিচে হবে, শূন্য কিন্তু এখানে উত্তর হবে না, ঠিক আছে? চলো নেক্সট, লেবুর রসের পিএইচ এর মান কত? দেখো লেবুর রসের পিএইচ এর আনুমানিক মান আমরা যদি লিস্টটা দেখি তাহলে দেখতে পাবো
9, 2, 12 এবং 7। আচ্ছা 7 তো নিউট্রাল ভ্যালুর মান, 12 তো বেসিকের মান, 9ও তো বেসিকের মান, তাহলে 2 হয়ে যাবে দেখো অ্যাসিডিক। কারণ আমরা জানি যে লেবুতে কি থাকে না, লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। এবং তোমরা জানো যে জৈব অ্যাসিড যারা আমরা পাই, সেই জৈব অ্যাসিড গুলো কি হয় না, জৈব অ্যাসিড গুলো কিন্তু লঘু অ্যাসিড হয়, লঘু অ্যাসিড হয় বা উইক অ্যাসিড হয়, আমরা বলবো উইক অ্যাসিড বা দুর্বল অম্ল হয়। ঠিক আছে, নেক্সট, সর্বাধিক অ্যাসিডিক মিশ্রণের পিএইচ এর মান কত? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, গ্রুপ ডি 2018-তে এসেছে। বলছে সর্বাধিক অ্যাসিডিক মিশ্রণের পিএইচ এর মান কত। তাহলে আমরা পিএইচ এর যে স্কেলটা, সেই স্কেলটা জেনেছি কত না 0 থেকে 14 পর্যন্ত। তাহলে 0 থেকে 14 পর্যন্ত যদি আমি স্কেলটা জেনে থাকি, তার মানে এই যে অ্যাসিডিক মিশ্রণ এর পিএইচ কত হবে, একদম সর্বাধিক অ্যাসিডিক যে মিশ্রণ, ডেফিনেটলি এর পিএইচ কত হবে না, পিএইচ এর মানটা কিন্তু হয়ে যাবে 0। তাহলে পিএইচ এর মান কত হয়ে যাবে 0। তাহলেই তো সব থেকে অ্যাসিড হবে, কারণ 0 থেকে 14 হচ্ছে পিএইচ স্কেলের মান। 7-এর ওপর যদি উঠে যায়, যদি এটা বলতো যে সর্বাধিক বেসিক হবে, তখন আমি বলতাম 14, কিন্তু যেহেতু সর্বাধিক অ্যাসিডিক বলেছে, তাহলে উত্তর কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 0। নিচের লেখা সমাধানগুলির মধ্যে, সমাধান না, নিচের লেখা দ্রবণগুলির, নিচের লেখা দ্রবণগুলির মধ্যে কোনটি সবচেয়ে অ্যাসিড যুক্ত, অর্থাৎ সবচেয়ে অ্যাসিড যুক্ত? পিএইচ স্কেল 0 সহ দ্রবণ, পিএইচ স্কেল 1 সহ দ্রবণ, পিএইচ স্কেল 6 সহ দ্রবণ, পিএইচ স্কেল 7 সহ দ্রবণ। দেখো আজকের ক্লাসটা ডেফিনেটলি আমি মানছি যে অনেকটা ইজি, বাট আমি তোমাদের কি বলেছি, আমি কঠিন প্রশ্ন করাই, কিন্তু কিছু কিছু ইজি জিনিস এখান থেকে 1 থেকে 2 নাম্বার তোমরা পরীক্ষায় পাবেই পাবে, আমার কাছ থেকে লিখিত আকারে নিয়ে নাও। তাই এই ইজি জিনিসগুলো তোমাদের কাছে প্র্যাকটিসের মতো নিয়ে চলে আসে, যাতে পরীক্ষা হলে তোমার মাথায় একটু 0% না ডাউট থাকে। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, ছোট্ট ক্লাস বাট ভেরি ইনফরমেটিভ ক্লাস। তাহলে এখানে আমি কি বলবো না, পিএইচ স্কেল 0 সহ একটা দ্রবণ, যেটা আমার অ্যাসিড যুক্ত বা হাইলি অ্যাসিডিক হবে। নেক্সট প্রশ্ন, দ্রবণের পিএইচ যখন 3 হয়, অর্থাৎ একটা সলিউশন, খুব ভালো একটা প্রশ্ন, এটা তোমাদের এএলপি তে আসা প্রশ্ন, এএলপি 2018-তে আসা প্রশ্ন। একটা দ্রবণের সলিউশন কি হয়েছে না 3 থেকে, মানে পিএইচ 3 থেকে 6 হয়ে গেছে। আচ্ছা পিএইচ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, পিএইচ ইকুয়াল টু আমরা বলতে পারি যে মাইনাস অফ লগ অফ এইচ প্লাস। তাহলে যখনই আমার 10⁻³ থেকে পিএইচ, পিএইচ মানে কি, পিএইচ মানে 10⁻³ থেকে কি হচ্ছে না 10⁻6 হচ্ছে। পিএইচ 3 থেকে 6 হচ্ছে মানে কি, এইচ প্লাস এর ভ্যালুটা 10⁻³ থেকে 10⁻6 হচ্ছে। তাহলে 10⁻³ থেকে 10⁻6 হওয়া মানে কি, মানে হচ্ছে দেখো 1000 থেকে কত হচ্ছে 1, 1, 2, 2, 2, 4, 5, 6, তার মানে কি হচ্ছে এই তিনটে আমার 1000 গুণ কি হচ্ছে, 1000 গুণ কমে যাচ্ছে। 1000 থেকে এখানে 1 লাখ, 10 লাখ, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 1000 গুণ কমে যাচ্ছে। তার মানে কি উত্তর হয়ে যাবে 1000 গুণ কমে যায়। 1000 গুণ কিন্তু কি হবে, এর সঙ্গে তুমি 1000 গুণ করো, 3টে শূন্য, তাহলে 6টা শূন্য হয়ে যাবে, এর সঙ্গে তুমি 1000 গুণ করো, তাহলে দেখবে এটা হচ্ছে। তার মানে কি 1000 গুণ কমে যাচ্ছে, 10⁻³ থেকে 10⁻6 হচ্ছে। আলটিমেট তুমি বুঝতে পারবে, দেখো দ্রবণের পিএইচ 3 ছিল, 3 থেকে 6 হচ্ছে, তার মানে কি আলটিমেট পিএইচটা তো কি হচ্ছে, পিএইচটা তো বাড়ছে। আর পিএইচ বাড়া মানে কি, পিএইচ বাড়া মানে এইচ প্লাস এর আয়ন ঘনত্ব কি হবে, কমবে, কারণ পিএইচ কম মানে এইচ প্লাস এর ঘনত্ব বেশি। এটা মনে রাখবে, পিএইচ এর সঙ্গে এইচ প্লাস এর ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, চলো বুঝতে পেরেছো। নেক্সট দেখো খুব ভালো একটা প্রশ্ন, আচ্ছা এই জায়গাটা একটু ঠিক করে নাও, 1 × 10⁵ করে নাও। ঠিক আছে, যে দ্রবণের হাইড্রোজেন আয়নগুলির ঘনত্ব প্রতি লিটারে 1 × 10⁵ মোল হয়, তার পিএইচ এর মান কত? সব সময় এটা একটা শর্ট ট্রিক বলে দিচ্ছি, যখনই তোমাকে বলবে যে 1 × 10⁵, 1 × 10⁵, ঠিক আছে, এটা বলা মানে তুমি বুঝে নেবে যে ওর পিএইচ এর মান কত, 5। 1 × 10⁶, ওর পিএইচ এর মান 6। এটা তুমি মনে রাখবে, কারণ কি হয় না পিএইচ ইকুয়াল টু আমরা বলতে পারি যে মাইনাস অফ লগ এইচ প্লাস। ঠিক আছে, তাহলে পিএইচ ইকুয়াল টু কি বলতে পারো, মাইনাস অফ লগ অফ 10⁻⁵, অর্থাৎ এটাকে আমি লিখে দিতে পারি যে পিএইচ ইকুয়াল টু 5। এর জন্য লগের একটু জ্ঞান লাগবে, তারা লগটা জানো, তারা এটা সহজেই বুঝতে পারবে। ঠিক আছে, কবে এসেছে, এএলপি এন্ড টেকনিশিয়ান কিন্তু পরীক্ষায় এটা তোমাদের এসেছে। ক্লিয়ার, চলো নেক্সট। একটা দ্রবণ এ এর পিএইচ এর মান কত, 6, এরকম ধরনের স্টেটমেন্ট আকারের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসে। এই স্টেটমেন্ট ভিত্তিক প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্রবণ এ এর পিএইচ এর মান 6, দ্রবণ বি এর পিএইচ এর মান 8 এবং দ্রবণ সি এর পিএইচ এর মান 2।
কোন দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সব থেকে বেশি থাকবে। আবার দেখো সেই একই প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনত্ব সব থেকে বেশি থাকবে মানে কি? হাইড্রোজেন আয়নের ঘনত্ব সব থেকে বেশি থাকবে মানে তার পিএইচটা কম হবে। তাহলে এখানে পিএইচটা কম কার? এখানে পিএইচটা কম হচ্ছে দ্রবণ সি। তার মানে আমি দ্রবণ সি অর্থাৎ অপশন নাম্বার ডি উইল বি ইউর রাইট অ্যান্সার। অপশন সি বলেছে দেখো এগুলিতে কোনোটিতে হাইড্রোজেন আয়ন নেই, এটা কি সঠিক বলেছে? উত্তর হচ্ছে না, এটা কিন্তু সঠিক বলেনি। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার সি। পিএইচ স্কেল একটি দ্রবণে হাইড্রোজেন আয়ন ঘনত্ব পরিমাপ করে। এতে পি বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলোতে অ্যাকচুয়ালি স্ট্যাটিক প্রশ্ন, যে কোনো লেভেলে তোমাদের 2024-এ যে পরীক্ষাগুলো হবে, যে কোনো পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন চলে আসতে পারে। পিএইচ স্কেলে একটি হাইড্রোজেনের আয়ন ঘনত্ব পরিমাপ করে। এতে পি বলতে কি বোঝায়? পি বলতে বোঝায় জার্মান ভাষায় পোটেনেস, যার অর্থ হচ্ছে শক্তি। ঠিক আছে, অপশন নাম্বার বি উইল বি ইউর রাইট অ্যান্সার। নেক্সট বলছে নিচের কোনটি সঠিক নয়, অর্থাৎ কোনটা সঠিকভাবে মিলছে না। রক্তের পিএইচ দিয়েছে কত? 7.4। আমরা জানি যে রক্ত যেটা হয় সেটা স্লাইটলি অ্যালকালাইন হয়। কেন না? কারণ পিএইচ স্কেলটা হচ্ছে 0 থেকে 14, তাহলে 7 থেকে একটু বেশি অর্থাৎ 7.4, আর 7.4 মানে কি? স্লাইটলি অ্যালকালাইনের দিকে যাচ্ছে। বিশুদ্ধ পানি অর্থাৎ বিশুদ্ধ জলের পিএইচ কত দিয়েছে? 7.4। এটা তো ভাই ভুল দিয়েছে, তার মানে এটাই হয়ে যাবে সঠিক, কারণ এটা তো 7 হওয়া উচিত। ভিনিগারের পিএইচ 2.2, দুধের পিএইচ 6.6। আচ্ছা, দুধের পিএইচটা তোমরা কিন্তু মাথায় রাখবে 6.6, এটাও পরীক্ষায় তোমাদের আসে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, গ্রুপ ডি। দেখো 2018-তে এসেছে। তোমাদের যে সমস্ত সিরিজ গুলো চলছে একটু আমি বলে দিই, তোমাদের কিন্তু এনসিইআরটি রিভিশন চলছে, প্রত্যেক স্যাটারডে লাইভ মক চলছে। 99+ শিফট লেটেস্ট প্যাটার্ন গ্রুপ ডি। যারা ভাবছো স্যার আমি তো গ্রুপ ডি দেবো না, তাহলে 99 শিফট দেখবো কেন? তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। কেন? কারণ এটা হচ্ছে রেলের একদম লেটেস্ট প্যাটার্ন। রেল কিন্তু এই প্যাটার্নটাকেই ফলো করে আগামী দিনে প্রশ্ন করতে পারে। যারা 2018 প্রশ্ন এবং 2019-এর প্রশ্ন দেখেছো, যারা প্রিভিয়াস ইয়ার্স করো পরীক্ষা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তারা নিশ্চয়ই জানো যে 2019 এবং 2018 এই দুটো প্রশ্নের মধ্যে রাত এবং 5টা দিনের পার্থক্য করলে তবে 2019 আর 2018 প্রশ্নের আমরা ফারাক পাবো। ঠিক আছে, তাই প্রত্যেককে বলছি এই যে শিফটটা এখন 30+ শিফট কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি, আর বাদ বাকি কিছু শিফট করলে কিন্তু আমরা 99 শিফটে পৌঁছে যাব। একদম এক্সপ্লেনেশন দিয়ে করানো হয়। আর একটা ক্লাস তোমাদের জাস্ট আসছে 2 মাস ধরে, একদম তোমাদের এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা পর্যন্ত চলবে, সেটা হচ্ছে এক্সপেক্টেড লেভেল কোশ্চেন, যেখানে কিন্তু এক্সাম্পলার, এনসিইআরটি এবং বিভিন্ন রকম জায়গা থেকে আমি প্রশ্ন কালেক্ট করে তোমাদের সিরিজটা বানাচ্ছি। সিরিজটা নেক্সট উইক থেকে চলে আসবে, এক্সপেক্টেড কোশ্চেন ফর এএলপি এন্ড টেকনিশিয়ান। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার ওর সঙ্গে ইনক্লুডেড করেই এক্সপেক্টেড লেভেলের কোশ্চেনটা করা হবে, ওই সিরিজটাও দেখবে। ঠিক আছে, চলো। আর স্যাটারডে যে লাইভ মকটা হয় ওখানে আসতে ভুলবে না, প্রত্যেক স্যাটারডে 9:30 PM এর সঙ্গে আমার সময় কিন্তু আমার লাইভটা হয়। নেক্সট চলো, যদি কোনো লবণের পিএইচ এর মান 12 হয়, এটা লবণের পিএইচ এর মান 12, তবে এটি কি লবণ? দেখো ভালো করে বোঝো, সেটা লবণ হোক, সেটা কোনো দ্রবণ হোক, সেটা যাই হোক না কেন, যাই হতে পারে, তার পিএইচ এর মান 12 হচ্ছে মানে কি? সেটা কি? সেটা হচ্ছে একটা বেসিক ইন নেচার, সেটা হচ্ছে একটা বেসিক বা সেটা হচ্ছে একটা ক্ষার, তাই তো? লবণের মান পিএইচ এর মান 12 হচ্ছে মানে কি? সেটা একটা ক্ষার। তাহলে যদি সেটা ক্ষার হয় তাহলে সেই লবণটা একটা কি লবণ? একটা ক্ষারকীয় লবণ। আর আমি তোমাদের বলেছিলাম ক্ষারকীয় লবণ বা অ্যাসিডিক লবণ কখন সৃষ্টি হয় না, যখন পুরো বিক্রিয়াটা একে অপরকে নিউট্রালাইজ না করতে পারে। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়? অ্যাসিড প্লাস বেস, লবণ প্লাস জল উৎপন্ন হয়। আমরা কি জানি যে অম্ল প্লাস ক্ষার সমান কি উৎপন্ন হবে? লবণ প্লাস জল। এবার যদি মনে করো দুটোই হচ্ছে স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেস যদি হয়, তাহলে সেই লবণটা কি হবে? নিউট্রাল লবণ হবে। বা উইক অ্যাসিড উইক বেস হয়, তাহলে নিউট্রাল লবণ হবে। কিন্তু যদি হয় দুর্বল অ্যাসিড দুর্বল বেস, এটা হবে না। কেন হবে না? কারণ দুর্বল অ্যাসিড দুর্বল বেস হলে যে লবণটা উৎপন্ন হবে তার পিএইচ এর মান 7 হবে, নিউট্রালাইজ হবে। শক্তিশালী অ্যাসিড দুর্বল বেস, দেখো শক্তিশালী অ্যাসিড এবং দুর্বল বেস যদি থাকে তাহলে সেই অ্যাসিডটাকে বেসটা পুরোপুরি নিউট্রালাইজ করতে পারবে না। আর যেহেতু অ্যাসিডটাকে বেসটা পুরোপুরি নিউট্রালাইজ করতে পারবে না,
তাহলে এখানে যেটা উৎপন্ন হবে তার পিএইচ এর মান কত হবে না পিএইচ এর মান লেস দেন 7 হবে, অর্থাৎ এখানে অ্যাসিডিক সল্ট উৎপন্ন হবে। এবার বলছে দুর্বল অ্যাসিড শক্তিশালী বেস। দেখো শক্তিশালী বেসের সঙ্গে দুর্বল অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে এই দুর্বল অ্যাসিড এই পুরো বেসটাকে নিউট্রালাইজ করতে পারবে না। তার মানে এখানে যে অ্যাসিডটা এখানে যে সল্টটা উৎপন্ন হবে সেটা কিন্তু বেসিক সল্ট উৎপন্ন হবে, যার পিএইচটা কত হবে গ্রেটার দেন 7। আর এখানে কত দিয়েছি পিএইচ এর মান 12, তার মানে ডেফিনেটলি অপশন নাম্বার সি উইল বি ইওর রাইট অ্যান্সার। আর এখানে দেখো অপশন নাম্বার ডি তে বলছে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী বেস, এখানেও কি উৎপন্ন হবে না পিএইচ ইকুয়াল টু 7 হবে, কারণ এখানেও কিন্তু নিউট্রাল সল্ট উৎপন্ন হবে। এ ধরনের প্রশ্ন দেখে মনে হচ্ছে ইজি, পরীক্ষায় ওড়াবো, কিন্তু যদি তুমি বাড়িতে পড়ে না যাও পরীক্ষায় তোমার মধ্যে কিন্তু ডাউট উৎপন্ন হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, লিটমাস ড্যাশ থেকে উদ্ভূত হয়, অর্থাৎ লিটমাস যে কাগজটা, এই যে লিটমাস পেপারটা বা যেটাকে অ্যাসিড বেস ইন্ডিকেটর হিসেবে কাজ করা হয়, অ্যাসিডে দিলে যেটা লাল হয়ে যায়, বেসে দিলে যেটা নীল হয়ে যায়, আর যার ন্যাচারাল কালার হচ্ছে বেগুনি। অনেক সময় তোমাদের প্রশ্ন পড়ে যে লিটমাস পেপারের নরমাল কালার কি, সেটা হচ্ছে বেগুনি, সেটা কোথা থেকে পাই, লাইকেন। এই লাইকেনকে কি বলা হয় জানো, লাইকেনকে ডাস্ট ইন্ডিকেটর বলা হয়। এবং লাইকেন কি করে, যেখানে প্রচুর আবর্জনা বা প্রচুর ধুলা ময়লা রয়েছে সেখানে কিন্তু লাইকেন জন্মায় না, এবং এই লাইকেনের দেখে বোঝা যায় যে সেই জায়গাটা কত কত পরিমাণ নোংরা বা কত পরিমাণ বাতাসে ডাস্টের পরিমাণ রয়েছে। এবং এটা হচ্ছে ফাঙ্গি, ফাঙ্গি মানে কি, ফাঙ্গি মানে হচ্ছে ছত্রাক, এবং অ্যালগি মানে শ্যাওলা, এই দুটোর মধ্যবর্তী বস্তু বলা হয় কাকে, লাইকেনকে। মনে রেখো বায়োলজিতেও প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি নীল লিটমাসকে তৈরি করবে লাল, তাহলে নীল থেকে লাল মানে কি হচ্ছে, অ্যাসিড হচ্ছে, অ্যাসিড মানেই ডেঞ্জার, অ্যাসিড মানেই ডেঞ্জার, আর ডেঞ্জার মানেই লাল, এভাবে মনে রাখবে, অ্যাসিড মানেই ডেঞ্জার, ডেঞ্জার মানেই লাল। ঠিক আছে, কি হবে, ভিনিগার চুনের জল, ভাই চুনের জল তো বেসিক, বেকিং সোডা তো বেসিক, লিকুইফাইড সোডা মানে তো বেসিক, তাহলে উত্তর কি হবে ভিনিগার, কারণ এর পিএইচটা কত দেখেছিলাম 2.2, তার মানে এটা হচ্ছে আমার অ্যাসিডিক ইন নেচার, যেইতে এসেছে 2019। নেক্সট প্রশ্ন, যখন লিটমাস একটি বোরাক্স দ্রবণে নেওয়া হয়, দেখো এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় গুলিয়ে যাবে, কেন, কারণ তুমি জানো না যে বোরাক্স বিষয়টা কি, জানো না। দেখো বোরাক্স হচ্ছে কিন্তু একটা ক্ষার, কেন ক্ষার, মনে করো তোমাদের আমি পড়ানোর সময় বলেছিলাম সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3, যাকে কি বলে সোডিয়াম কার্বনেট 10H2 কে কি বলি আমরা, সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট বা কাপড় কাঁচা সোডা, এটা একটা কি, এটা একটা ক্ষার। তো এখান থেকেই তো বোরাক্স, যেটা Na2B4O7, এই বোরাক্সটা প্রিপেয়ার করা হয়, তার মানে বোরাক্স একটা কি, ডেফিনেটলি একটা অ্যালকালাইন। তাহলে বোরাক্স যদি একটা অ্যালকালাইন হয় তাহলে এটা কি করবে না, লিটমাস কি করবে, লিটমাসকে নীল করবে, আর লাল কে করবে, যদি অ্যাসিডিক হতো তবেই লাল করতো, কিন্তু এটা একটা বেস বা এটা একটা ক্ষার, বোরাক্সটা, এটা কি করবে, লিটমাসকে নীল করবে। ঠিক আছে, যেইতে আসা প্রশ্নটা, যেই স্টুডেন্ট রয়েছে দেখে নাও, বা প্রত্যেকটা রেলের পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ এগুলো, এখান থেকে একটা না একটা প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে নিচের কোনটি অল ফ্যাক্টরি ইন্ডিকেটর, অল ফ্যাক্টরি ইন্ডিকেটর মানে কি, যেটা আমি গন্ধ শুকে বলে দিতে পারবো যে এটা অ্যাসিড নাকি বেস, তাহলে গন্ধ শুকে বলে দিতে পারবো কোনটা, এখানে কার গন্ধ রয়েছে, সাবান না, গোলাপ না, কি হবে, লবঙ্গ, ক্লোভ। আমি দেখো ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম লবঙ্গ, ভ্যানিলা এক্সট্রাক্ট, তারপরে পেঁয়াজ, অনিয়ন, এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে না, এগুলো অল ফ্যাক্টরি ইন্ডিকেটর বলেছিলাম আমি। আর হলুদ হচ্ছে বায়ো ইন্ডিকেটর বা জৈব উপাদান ইন্ডিকেটর, বাট এটা কিন্তু গন্ধ শুকে আমি বলতে পারবো না। মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, আচ্ছা এটা মিথাইল অরেঞ্জ করে দাও, মিথাইল অরেঞ্জ হয়ে যায়। আচ্ছা মিথাইল অরেঞ্জ কোথায় কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ এটা একটা ইন্ডিকেটর। বলছে অম্লীয় মাধ্যমে ও ক্ষারীয় মাধ্যমে গোলাপি হয়, তাই বলেছিলাম কি, তাই বলেছিলাম কি, উত্তর হচ্ছে না স্যার আপনি এটা বলেননি। অম্লীয় মাধ্যমে বর্ণহীন, ক্ষারীয় মাধ্যমে গোলাপি না। অম্লীয় মাধ্যমে হলুদ, ক্ষারীয় মাধ্যমে বর্ণহীন না। অম্লীয় মাধ্যমে লাল বা হালকা রেডিশ, এবং ক্ষারীয় মাধ্যমে হলুদ, এটাই কিন্তু বলা হয়েছিল আগের দিনের ক্লাসে, যেই দিয়ে প্রশ্ন এসেছে। তার মানে কতগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে পিএইচ থেকে, পিএইচটা প্রচুর গুলিয়ে যায় তোমাদের, এই জায়গাগুলো মনে রাখবে, ব্যাস গোলাবে না। এই দেখো এখানে কিন্তু আমি বলে দিয়েছি। নেক্সট প্রশ্ন, চলো নেক্সট প্রশ্ন নেই, এটাই আজকে শেষ প্রশ্ন, তাহলে তোমাদের পিএইচ অম্ল ক্ষারক পুরো ক্লিয়ার হয়ে গেল। যদি আমি এক্সাম্পলারে আর কোনো কোশ্চেন পাই কঠিন বা সহজ যাই হোক না কেন, যদি থাকে আশা করি কয়েকটা প্রশ্ন আছে, সেটা তোমাদের নেক্সট ক্লাসে আরেকটা পার্টে করিয়ে দেবো পুরো শেষ। আর এই যে ইন্ডিকেটর গুলো তোমাদের আমি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি, অনেকে ভাবছো যে স্যার দেখায়নি, এই জায়গাটা একটু খেয়াল করে নাও, এই জায়গাটা কিন্তু দেখানো রয়েছে ইন্ডিকেটর গুলো। এই পিডিএফটা ফুল পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। এই যে এখানে তোমাদের বলা হয়েছিল পুরো ইন্ডিকেটর সম্পর্কে, এই যে দেখে নাও, এই যে ব্লু লিটমাস, ইউনিভার্সাল ইন্ডিকেটর, রেড লিটমাস, ফেনোলেপথেলিন,
রেড ক্যাবেজ কি হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, বেসে PH7 এ পার্পেল থাকবে এবং অ্যাসিডে রেড পিঙ্ক থাকবে, ঠিক আছে। অনিয়ন, ভ্যানিলা এক্সট্রাক্ট, ক্লোভ অয়েল সবই তোমাদের কিন্তু বলা ছিল, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকে ক্লাসটাকে বুঝতে পেরেছো। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং অবশ্যই একটা কমেন্ট করে নিজের মতামত জানাবে এই ক্লাসগুলো কেমন লাগছে। আশা করি তোমরা এনজয় করছো। আর অবশ্যই যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চাও 999 টাকা এখনো প্রাইস রয়েছে, জয়েন করতে পারো। থ্যাংক ইউ প্রত্যেককে, দেখা হবে পরের ক্লাসে। গুড নাইট। কালকে আবার তোমাদের 99 শিফটস এর নেক্সট পার্ট চলে আসবে এবং তারপর আস্তে আস্তে আরো তো ক্লাস আসতেই থাকবে, এনটিপিসি ক্লাস, ম্যাথ, জিআই, জিকে। জিকে এর আবার চ্যাপ্টার ওয়াইজ কিছু ক্লাস তোমাদের জন্য আসবে। সায়েন্সটা তো ম্যারাথন চলতে থাকবে, কোনো অসুবিধা নেই পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেককে।